আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ ইসি। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার পরপরই কার্যকর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দেশেই সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী মেডিকেল বোর্ড। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে নিম্নমুখী দেশের রপ্তানি বাজার, পিছিয়ে পড়ছে পোশাক খাত। পণ্য বৈচিত্র্য সহ নতুন বাজার খোঁজার তাগিদ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রে ছয়লাভ ব্রাহ্মণবাড়িয়া। আইন শৃঙ্খলার আশঙ্কাজনক অবনতিতে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এবং ১৬ ঘণ্টায় উদ্ধার হয়নি রাজশাহীর পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু। শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি মেহেরিন অ্যানি। আমি গালিব ইবনে রিয়াজ। আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। ইতিমধ্যে সুইসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আক্তার আহমেদ। এছাড়া রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। টানা ১২.৫ মাসের প্রস্তুতি শেষে চূড়ান্ত মুহূর্তে নির্বাচন কমিশন অপেক্ষা তফসিল ঘোষণার। তাই তো বুধবার সকাল থেকে ইসিতে ছিল অন্যরকম আবহ। রেওয়াজ অনুযায়ী বেলা 11:30টার দিকে সিসির নেতৃত্বে বের হয় নির্বাচন কমিশনারদের গাড়িবহর। আশেপাশে ছিল বাড়তি সতর্কতা। গন্তব্য বঙ্গভবন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতিকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অবগত করেন সিএসি। অনুমতি চান তফসিল ঘোষণার। ১.৫ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্তোষ জানান ইসির সার্বিক কার্যক্রম নিয়েও। আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট, এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কি বলা যেতে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে, এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন। একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। এদিকে সিসির কক্ষে তফসিল ঘোষণার জন্য ভাষণ রেকর্ড হয় বিটিভি ও বাংলাদেশ বেতারে। এরপর কমিশন সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি। সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। জানা গেছে আগামী ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবেন সিএসি। মিয়া আমিরুল, এখন ঢাকা। উপদেষ্টার পদ ছাড়লেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, পদত্যাগপত্র গ্রহণ করে গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার কথা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে নিজের সম্পদের বিবরণী দাখিল করার পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সাদত অভ্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের আলোচনার শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের কয়েক মাস পর থেকেই।
বুধবার বিকেলে এই দুই উপদেষ্টার পদত্যাগের পেছনে রাজনৈতিক বিতর্ক ও আসন্ন নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। সেই আলোচনার সত্যতা স্বীকার করলেন আসিফ মাহমুদ। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জানান, আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান আসিফ মাহমুদ। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন তারা। পরে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তফসিল ঘোষণা হলেই তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে, যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানে তাদের অবদান স্মরণ করে শুভকামনা জানান। শাহাদাত অফরো, এখন, ঢাকা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ারে ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। তিনি আরও বলেন, দেশেই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। জানান, বিএনপি চেয়ারপারসন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। একজন সংকটাপন্ন মানুষের জন্য যা প্রয়োজন তেমন চিকিৎসার মধ্যেই খালেদা জিয়া আছেন বলে দাবি করেন ডাক্তার জাহিদ। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মাধ্যমে বলার সময় আসে নাই, কারণ একবার আমরা কথা বলেছিলাম, কিন্তু আমরা আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি, সে লক্ষ্যে আমরা বলতে চাই, উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। চলমান রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে নিম্নমুখী দেশের রপ্তানি বাজার। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ববাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তৈরি পোশাক খাত। মূলত তৈরি পোশাক নির্ভর রপ্তানি খাতের বহুমুখীকরণে কেটে গেছে 5 দশক। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের নতুন বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়াতে ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ী সহ সব পক্ষকেই উদ্যোগী হতে হবে। মাহবুব হাসান রিপন জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন শুল্ক নীতি রপ্তানিতে চীন ভারতের আগ্রাসী কৌশল, টানা 3 মাসের নেতিবাচক প্রবৃদ্ধি এবং গেল 14 মাসে 353টি কারখানা বন্ধ, সব মিলিয়ে যখন রপ্তানি খাত নিম্নমুখী, তখন নতুন করে আলোচনায় রপ্তানির বহুমুখীকরণ বিষয়টি। প্রায় 6 দশক ধরে দেশের রপ্তানি উন্নয়নে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তাদের তথ্য বলছে 2023-24 অর্থবছরের সার্বিক রপ্তানি $44.47 বিলিয়ন। এর মধ্যে রেডিমেড গার্মেন্টস খাতের হিস্সা $36.15 বিলিয়ন। সবশেষ অর্থবছরে $48.28 বিলিয়ন রপ্তানি আয়ের মধ্যে পোশাক খাতের অবদান $39.35 বিলিয়ন। এর বিপরীতে গেল 2 অর্থবছরে অন্যান্য খাতে রপ্তানি আয় মাত্র $17.25 বিলিয়ন। চলতি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হোম টেক্সটাইল খাতে রপ্তানি $279.08 মিলিয়ন। একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে এসেছে $413.50 মিলিয়ন। আর হিমায়িত ও জীবন্ত মাছসহ কৃষিজাত পণ্যের রপ্তানি $556.82 মিলিয়ন। প্রণোদনার পরিমাণটা ওনারা কমিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে ম্যাটেরিয়াল যেমন অ্যাক্সেসরিজ, ব্যাগ, জুতা দুইটারই অ্যাক্সেসরিজের জন্য আমরা বাইরের দেশের উপর নির্ভরশীল। আমাদের এক্সপোর্টাররা যদি
বিমান ভাড়াটা কম পেত এবং বিমানের স্পেসটা নিশ্চয়তা থাকতো, তাহলে আমাদের এক্সপোর্ট অনেক বেশি বেড়ে যেত। প্রচলিত বাজারগুলোর মধ্যে চলতি অর্থবছরের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের রপ্তানি $3.027 বিলিয়ন, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্যের রপ্তানি $1.7 বিলিয়ন, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্মানি ও স্পেনের রপ্তানি $1.66 ও $1.33 বিলিয়ন, $842.34 মিলিয়ন রপ্তানি হয়েছে নেদারল্যান্ডসে। এদিকে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে 4 মাসে অস্ট্রিয়া রপ্তানি $179.51 মিলিয়ন, তুরস্কে $168.29 ও ব্রাজিলে রপ্তানি $164.61 মিলিয়ন। তবে 90টির বেশি দেশ রপ্তানির $1 মিলিয়ন ক্লাবে নেই। ইম্পোর্টিং কান্ট্রি যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমরা মিট করতে না পারার কারণে আমরা আমাদের ট্র্যাডিশনাল মার্কেটের বাইরেও যেতে পারছি না, এবং আমাদের ব্যবসায়ীরা বা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই সমস্ত আমাদের ফুড অ্যাগ্রো প্রোডাক্টগুলো বা অনেক প্রোডাক্ট আমরা শুধুমাত্র আমাদের এথনিক মার্কেটে সেল করি, আমরা খুশি। অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি বহুমুখীকরণে মুক্ত বাণিজ্য চুক্তি, সম্পর্ক উন্নয়ন ও বাজার সম্প্রসারণে ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ী সহ সব পক্ষকেই উদ্যোগী হতে হবে। তো 2-4টা ভিয়েতনামের মতো ইকোনমি যদি গত 15-20 বছরে কয়েক ডজনস এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে পারে, আমরা একটাও পারি না কেন? এটা তো আমাদের দুর্নতা। আমরা শুধু ইউরোপিয়ান মার্কেটে তাও কনসেশনারি ওই ট্যারিফস আছে বলে, জিরো ট্যারিফ বোধ, আর যুক্তরাষ্ট্রের এরিয়াতে বসে রয়েছি। এটা তো ঠিক হয় না। উই শুড হ্যাভ দ্য আসিয়ানের সঙ্গে তো আমরা সহযোগী মেম্বার হওয়া উচিত ছিল এতদিনে। বাজার সম্প্রসারণে রপ্তানিকারকদের সহযোগিতা, বিভিন্ন আন্তর্জাতিক মেলায় ব্যবসায়ীদের অংশগ্রহণে কাজ করে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সারা পৃথিবীতে প্রায় 46টি আন্তর্জাতিক মেলাতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিকারকরা অংশগ্রহণ করবেন, এবং এর মধ্যে অনেকগুলো মেলা আছে যেগুলি এই অপ্রচলিত বা যেগুলি আমাদের ভাষায় মানে প্রখ্যাত গন্তব্য নয়, সেসব গন্তব্যের মেলাতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি ব্যবসায়ী বান্ধব নীতি প্রণয়ন করা গেলে রপ্তানির পালে সুবাতাস লাগবে বলেও জানান ইপিবির এই শীর্ষ কর্মকর্তা। শুধু পোশাক শিল্প না, পাশাপাশি আরও 7টি খাতের যারা উদ্যোক্তা আছেন তারা তাদের কাঁচামালটা কোনো রকম ডিউটি পরিশোধ না করে ব্যাংক গ্যারান্টির বিপরীতে তারা আমদানি করতে পারবেন। আমরা আশা করছি এরকমভাবে রপ্তানিমুখী যে নীতিমালার সুবিধা যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে সেই খাতগুলো হয়তো এগিয়ে আসবে এবং আমরা হয়তো ভবিষ্যতে পোশাক শিল্পের পাশাপাশি আরও দ্বিতীয় বা তৃতীয় খাতটিকে আমরা খুঁজে পাবো আর কি। এদিকে রপ্তানির বহুমুখীকরণে এক জেলা এক পণ্য উদ্যোগটি পুনরায় চালু করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলায় আলাদা গুলির ঘটনায় 3 জন নিহতের পর উদ্বেগ বাড়ছে জনমনে। জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত সাধারণ মানুষ। কিভাবে অবৈধ অস্ত্র এসেছে সন্ত্রাসীদের হাতে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সীমান্ত এলাকা দিয়ে কোনো অবৈধ অস্ত্র ঢোকেনি বলে দাবি করে নির্বাচন ঘিরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। গত 27 নভেম্বর মধ্যরাতে আধিপত্য বিস্তারের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে। অভিযোগ ওঠে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানায় স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের সঙ্গে কান্দিপাড়ার বাসিন্দা লায়ন শাকিলের আধিপত্যের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে 27 নভেম্বর সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয় 3 জন। এ ঘটনার জেরেই সাদ্দামকে গুলি করে হত্যা করা হয় দাবি পুলিশের। এর আগে 1 নভেম্বর পূর্ব বিরোধের জেরে নবীনগরের বরিকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শিপন ও ইয়াসিন নামে 2 যুবক। পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল হোতা রিফাত আহমেদকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে র্যাব। তার আগে 24 অক্টোবর নবীনগরে নিজ বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি করে দুর্বৃত্তরা। সবশেষ গত 30 নভেম্বর বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গুলির ঘটনা ছাড়াও
চুরি, ছিনতাই, ধর্ষণ ও গ্রাম্যদাঙ্গা বেড়ে অবনতি ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ভোটারদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাড়া মহল্লায় যে চুরি ছিনতাইয়ের বিষয়গুলো এগুলো তো ঘটছেই, পাশাপাশি যে অস্ত্রের যে একটা ঝনঝনানি এটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলো এগুলো খুবই উদ্বেগজনক। সামনে জাতীয় নির্বাচন আসছেন, এখনও যদি এই অবৈধ অস্ত্রের ঝনঝনে থাকে বা অস্ত্র ব্যবহার আমরা দেখতে পাই, এতে করে আগামী নির্বাচনে একটা ভালো একটা প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায়। কান্দিপাড়াতে একটা অস্ত্রের গুলিতে একজন মারা যান এবং নবীনগরেও 2 জন মারা যান। তো আসলে এটা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। তবে নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না থাকলেও সন্তোষজনক জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান বলে জানান এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা অবশ্যই সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সচেষ্ট রয়েছি এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই অভিযান এবং তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে। আর বিজিবি জানায় সীমান্ত এলাকা দিয়ে কোনো অবৈধ অস্ত্র ঢোকেনি, তবে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকা 49.2 কিলোমিটার সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা, এখান দিয়ে আমি আপনাকে বলতে পারি যে এখান দিয়ে কোনো প্রকার অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেনি। সামনেও যেন কোনো প্রকার অবৈধ অস্ত্র অথবা অবৈধ চোরাকারবারি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমরা সচেতন অবস্থায় রয়েছি। গত জুন থেকে নভেম্বর পর্যন্ত জেলায় 34টি হত্যাকাণ্ড, 37টি ধর্ষণ, 124টি চুরি, 11টি ডাকাতি এবং 9টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে থানায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারে 16 ঘন্টা ধরে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এ ঘটনায় শিশুটিকে নলকূপ থেকে বের করতে বুধবার দুপুর 3টা থেকে ফায়ার সার্ভিস কূপের পাশে বিকল্প পথ খনন শুরু করে। 12 ঘন্টারও বেশি সময় 3টি ভেকু দিয়ে রাতভর মাটি খনন করে। ভোর 6টায় নলকূপটির পাশে 35 ফিট পর্যন্ত নিচে যেতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস বিকল্প পথ দিয়ে সুড়ঙ্গ করে নলকূপে পৌঁছানোর চেষ্টা করে। যে কোনো দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নেন তারা। প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম ও অন্যান্য জরুরি সেবা। বুধবার রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়ায় শিশু সাজিদ মায়ের সাথে যাওয়ার সময় পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায় শিশু সাজিদ। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দিলে দুপুর থেকে চলে উদ্ধার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, শিশুটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর কেন 16 ঘন্টা উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কি বলছে ফায়ার সার্ভিস? গতকালকে আসলে শিশুটি এই যে গভীর নলকূপে পড়ে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস যখন এসেছে ঠিক তখন বিকেল, তখন থেকে নলকূপে কিন্তু আসলে সিসি ক্যামেরা নামানো হয়েছিল এবং ক্যামেরা নামানোর পরে তার অবস্থান তখনও আসলে চিহ্নিত করতে পারেনি ফায়ার সার্ভিস এবং এখন পর্যন্ত কিন্তু একেবারে নিশ্চিতভাবে কোনো কিছুই ফায়ার সার্ভিস বলতে পারেনি যে শিশুটির অবস্থানটি আসলে কোথায়। তবে এই যে 35 ফিট পর্যন্ত তারা ক্যামেরা নামিয়ে কোনো কিছু না পেয়ে সেখানে কিছু খড় এবং মাটি দেখে, সেটিকে আসলে ধারণা করা হয় যে শিশুটি যখন পড়ে যায় তখন স্থানীয়রা যে উদ্ধার কাজ করছিলেন তখন হয়তো সেগুলো পড়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস বলছে এবং তারপর থেকে আসলে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। মূলত আমরা যেটি দেখেছি সন্ধ্যার দিকে একটি ছোট ভেকু অর্থাৎ ছোট মাটি কাটা যন্ত্র দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছিল, যেই কূপটিতে আসলে পড়ে গেছে তার পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরি করার জন্য মাটি খনন করা হচ্ছিল এবং সেটি মাত্র একটি ভেকু দিয়ে খনন করার কারণে দীর্ঘ সময় লেগেছে। পরবর্তীতে আমরা রাত্রি 10টা 11টা নাগাদ দেখেছি পরবর্তীতে আরো 2টি বড় ভেকু এসেছে এবং রাতভর কিন্তু খনন কাজ হয়েছে এবং যেই পর্যন্ত আসলে এই যে বিকল্প পথটি তৈরি করার জন্য খনন করা হয়েছে সেটি প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত ফায়ার সার্ভিসকে যেতে হয়েছে এবং এই যে খননের সময় সেটির কারণে কিন্তু এই দীর্ঘ সময় লেগেছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল কিন্তু এই উদ্ধার অভিযানে আসেনি।
16 ঘন্টা পার হওয়ার মূলত এটি কারণ। এবং অন্যদিকে যেই পাইপটিতে আসলে পড়েছে সেটি হচ্ছে আসলে ডিপ টিউবওয়েলের পাইপ, যেটি আসলে বোরিং করে এই বরেন্দ্র এলাকায় পানি উত্তোলন করা হয়, কিন্তু সেটিতে আসলে পানি না পাওয়ার কারণে যেই জমির মালিক এটি করেছিলেন সেটিকে আসলে প্রথমের দিকে সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে বৃষ্টির কারণে সেটি আবারও কিন্তু সেখানে যেই বালি বা মাটি দেওয়া হয় সেগুলো দেবে, যে এত বড় আসলে একটা এই যে কূপের অবস্থা তৈরি হয় যেখানে আসলে শিশুটি আসলে পড়ে যায়, এবং সেটিকে উদ্ধার করার জন্যই পাশে এই যে বিকল্প একটি পথ খনন সেটিতে আসলে সময় লেগেছে। অন্যদিকে এই বিষয়ে আসলে স্থানীয় যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা দাবি করছেন যে খুব দ্রুত সময়ে আসলে এটি করা যেত, এবং ফায়ার সার্ভিস এবং এর আশপাশে যারা প্রশাসন রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে অন্যান্য প্রশাসন, তারা খুব দ্রুত এই কাজটি করতে পারতেন এবং অন্যান্য মাটি কাটার যন্ত্রসহ আরও অনেক পদক্ষেপ নেওয়া যেত। তবে এই ক্ষেত্রে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে আসলে তারা খুব সাবধানতার সাথেই এই কাজটি করেছেন এবং এখন পর্যন্ত তাদের সেই উদ্ধার তৎপরতা চলছে, যদিও আসলে শিশুটির অবস্থান আসলে একেবারে স্পষ্টভাবে জানা যায়নি যে সেই ভেতরে কিভাবে আছে, যার কারণে শুরু থেকেই ফায়ার সার্ভিস যেটি করেছে এই কূপটিতে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে, অক্সিজেন দিয়েছে, এবং যাতে করে শিশুটি ভেতরে যদি সুস্থ রাখা যায় কিভাবে সেই চেষ্টাটি তাদের ছিল, এবং তার পরবর্তী সময়ে তারা বাকি যে কাজগুলো সেগুলো আসলে করে গেছে। তো এখন পর্যন্ত আমরা আসলে দেখছি যে 16 ঘন্টা অতিক্রম হচ্ছে, তারপরে কিন্তু আসলে শিশুটিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস তাদের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। একদিকে রাজশাহীর 2টি ইউনিট এবং অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নিকটবর্তী হওয়ার কারণে সেখান থেকে আরও একটি ইউনিট, অর্থাৎ এই যে 3টি ইউনিট এসে কাজ করছে। পাশাপাশি আমরা এখানে দেখেছি সেনাবাহিনীকে রাতের বেলা এসে আসলে আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করেছে তারা, এবং এখন আমরা দেখছি পুলিশের অবস্থান আছে, এবং যাতে করে এই উদ্ধার কার্যক্রমটি সুষ্ঠুভাবে হয় এবং উদ্ধারের পরপরই যেন আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেখানে এখানে জরুরি মেডিকেল টিম রয়েছে এবং একই সাথে আমরা অ্যাম্বুলেন্সও এখানে অবস্থান দেখছি। সকলের প্রত্যাশা, সকলে উন্মুখ হয়ে আছে যে আসলে এই যে বিকল্প পথটি আছে সেই বিকল্প পথ দিয়ে শিশুটিকে খুব দ্রুত উদ্ধার করা হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল রাজশাহী তানোর থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। 2026 শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালায় মেট্রোপলিটন জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেশি নিলে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষাবিদরা বলছেন সরকার নিয়ম করলেও সঠিক তদারকি না থাকায় অতিরিক্ত ফি নেওয়ার সুযোগ পায় অনেক প্রতিষ্ঠান। এবারও ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য 100 টাকা করে নেওয়ার নিয়ম রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। প্রতি বছর স্কুলে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়, ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি সহ নীতিমালার নিয়ম ভেঙে ভর্তির অভিযোগ আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিশেষ করে শহরের নামি দামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ বেশি আসে। নীতিমালা অনুযায়ী প্রতি শ্রেণী শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে 55 জন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ভর্তি ফি 5,000 টাকা, আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ 8,000 টাকা এবং ইংরেজি ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ 10,000 টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান 3,000 টাকার বেশি আদায় করতে পারবে না বলেও উল্লেখ আছে নীতিমালায়। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে সেশন ফি সর্বোচ্চ 3,000 টাকা নেয়ার নিয়ম থাকলেও পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারও নির্ধারিত ফির চেয়ে বেশি নেয় কিনা সেই শঙ্কা অভিভাবকদের। ভর্তি ফিটা একটু বেশি নেয়, আমাদের বছরে যে সেশন ফি সেটা দেখা গেছে অনেক বেশি নেয়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেই সুবিধাগুলি ওরা পাচ্ছে না। এক্সট্রা ফ্রি আমরা দিচ্ছি অতিরিক্ত সুযোগ সুবিধার জন্য, সেই সুযোগ সুবিধাগুলো যেহেতু আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে এক্সট্রা ফি দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। ভর্তি নীতিমালা অনুযায়ী এবারও ভর্তির সময় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য শিক্ষার্থী প্রতি 100 টাকা করে নেয়ার নিয়ম রাখা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন সরকার নিয়ম করলেও সঠিক তদারকি না থাকায় অতিরিক্ত ফি নেয়ার সুযোগ পায় অনেকে। তাই এবার আগে থেকে সতর্ক করার পরামর্শ ডক্টর মোস্তাফিজুর রহমানের। এক্সট্রা ফি নিলে সেটা হচ্ছে একটা জুলুম হয়ে যাচ্ছে। এটা মানে শিক্ষায় যে দরিদ্র মানুষের যে অ্যাক্সেস, সেই জায়গায় অ্যাক্সেসটা কমিয়ে দিচ্ছে, এবং এটা যদি চলমান থাকে বর্তমানে দেশের যে অবস্থা, এর সাথে যদি আবার এটাও বেড়ে যায় তাহলে কি হবে? লোকজন
আস্তে করে বাচ্চাগুলোর পড়াশোনা, স্কুলে ভর্তি বা স্কুলে রিএডমিশন এটা কমে আসবে, লোকজন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই নীতিমালাটা প্রণয়ন। সেই ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে ভর্তি কার্যক্রম অনুসরণ করে বা ভর্তি করে, তাহলে সেক্ষেত্রে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। 2026 শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে মোট 11,94,513 আসনের বিপরীতে আবেদন পড়ে 10,56,054টি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মানিকগঞ্জের সিংগাইরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। অল্প সময়ে বেশি আয়ের সম্ভাবনায় এই ফল এখন স্থানীয় কৃষকদের কাছে হয়ে উঠেছে লাভজনক সাথী ফসল। ক্রমেই বাড়ছে আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে সিংগাইরের পেঁপে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। আরও জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জের সিংগাইরে পেঁপে এখন সারা বছরের বাণিজ্যিক ফসল হিসেবে প্রতিষ্ঠিত। গাজর, ভুট্টা ও অন্যান্য সবজির পাশাপাশি সাথী ফসল হিসেবেও চাষ হচ্ছে এই ফল। একবার এ চারা রোপণ করলে টানা 3 বছর পর্যন্ত মেলে ফলন। প্রতি বিঘায় উৎপাদন খরচের বিপরীতে লাভ থাকে 50 থেকে 60,000 টাকা। উৎপাদন বাড়ায় পেঁপেকে কেন্দ্র করে সিংগাইরে গড়ে উঠেছে 12 থেকে 13টি আড়ত। প্রতিদিন এসব আড়ত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে যাচ্ছে পেঁপে। দেশে মোট পেঁপে উৎপাদনের প্রায় 40% চাষ হচ্ছে এই অঞ্চলে। তবে গত বছরের চেয়ে এবছর বাজার দর কম থাকায় লাভের অঙ্কে ভাটা পড়েছে চাষিদের। মাটিটা ভালো, কাজে ফলন ভালোই হয়। দাম এবছর একটু কম পাইলাম। গত বছর পিছিয়ে আপনার 20-25 বা 30-35 টাকা পর্যন্ত, এবছর আপনার 8 টাকা, 10 টাকা, 15 টাকা এর উপরে দাম পাইনি এবছর। পেঁপের গুণগত মান ভালো হওয়ার কারণে যারা পাইকার আছে তারা সরাসরি ক্ষেত থেকেও পেঁপে কিনে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই এই অঞ্চলে বাড়ছে পেঁপের আবাদ। চলতি বছর এই উপজেলা থেকেই প্রায় 60 থেকে 65 কোটি টাকার পেঁপে বিক্রির সম্ভাবনার কথা জানায় কৃষি বিভাগ। কৃষকরা একক ফসল হিসেবে শুধু পেঁপে করে না, এর সাথে সাথী ফসল হিসেবে তারা গাজর, ওলকপি, পেঁয়াজ, ধনিয়া, মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসল করে থাকে। এবং দেশের যে পেঁপের যে উৎপাদন, তার 40% পেঁপে আমাদের সিংগাইর থেকে উৎপাদিত হয়। চলতি মৌসুমে পুরো উপজেলায় পেঁপে আবাদ হয়েছে 850 হেক্টর জমিতে। সিংগাইরে পেঁপে চাষ শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না, স্থানীয় অর্থনীতিতেও যুক্ত করছে স্থায়ী প্রবাহ। উন্নত প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে এই খাত আরও বড় রূপ নিতে পারে বলে মনে করেন কৃষকরা। এখন মানিকগঞ্জ। সামুদ্রিক ও নদীর মাছের সরবরাহ কম বেশি থাকায় ওঠানামা করছে দরদাম। প্রকারভেদে দাম কমেছে 20 থেকে 30 টাকা, আবার বেড়েছে 50 থেকে 100 টাকা কেজি প্রতি। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম ওঠানামা করার বিষয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি, এখন শীত মৌসুম চলছে, আর শীত মৌসুম মানেই হচ্ছে মাছের যে চলাচল সেটি অনেকটাই কমে যাওয়া। আর মাছের চলাচল সমুদ্র এবং নদ নদীতে কমে যাওয়ায় কিন্তু মাছের ধরাও পড়ছে কম জেলেদের জালে, এমনটি জানিয়েছে জেলেরা। আর এখানে সে কারণেই কিন্তু বাজারে মাছের সরবরাহ কম, এমনটি জানিয়েছে। আর এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা এই তিথিতে মাছের সরবরাহ একটু কমই থাকে। সে কারণে কিন্তু বাজারটা একটু কিছু কিছু প্রকারভেদে মাছের দাম চড়া রয়েছে, আবার কিছু মাছের দাম কমেছেও। তো আমরা এখন এখানে আমরা দেখেছি 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হয়েছে 1100 থেকে 1200 টাকা প্রতি কেজি। এছাড়া যে 400 গ্রাম ওজনের ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 700 টাকা, এবং ছোট আকারের ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 টাকা, এবং জাটকা ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 টাকা, সেগুলোর পরিমাণ কম। তবে রুই কাতল বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকা। এছাড়া যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা।
20 টাকা। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 300 টাকা প্রকার ভেদে। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা প্রতি কেজি। এছাড়া যে চিংড়ি মাছ আকার ভেদে এবং প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে দাম কমেছে, সে দাম কমার মধ্যে রয়েছে সিলভার কার্প মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে মাছ বিক্রি হচ্ছে 150 টাকা, এখানে কমেছে 10 টাকা। এছাড়া যে নদ নদীর যে ফাইসা মাছ সেগুলো বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 200 টাকা প্রকার ভেদে, সেগুলো প্রতি কেজিতে কমেছে 50 টাকা। প্রতি কেজিতে কমেছে 50 টাকা। এছাড়া যে বৈরাগী মাছ বিক্রি হচ্ছে 120 টাকা, এখানে কমেছে প্রতি কেজিতে 20 টাকা। তো এখানকার যে ক্রেতা এবং বিক্রেতারা তারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকার প্রধান কারণ হচ্ছে শীত মৌসুম, সে কারণে মাছের সরবরাহ কম, আর মাছের সরবরাহ কম থাকায় দামটা একটু ওঠানামা করছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শীত বস্ত্রের তালিকায় বহু যুগ ধরে বিশেষ স্থান দখল করে আছে হাতে তৈরি ভেড়ার লোমের কম্বল। তবে আধুনিকতার ছোঁয়ায় মেশিনে তৈরি কৃত্রিম কম্বলের দাপটে এতে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই পেশা। তবুও নীরবে নিভৃতিতে এখনও এই শিল্পকে টিকিয়ে রেখেছেন কয়েকজন কারিগর। তবে সরকারি সহায়তা না পেলে অচিরেই এই পেশা হারিয়ে যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। শোন মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলা গ্রামের আব্দুল খালেক 15 বছর বয়স থেকেই ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি শুরু করেন। এখনও ধরে রেখেছেন সেই পেশা। আব্দুল খালেক জানান, ভেড়ার গায়ের লোম বছরে কম করে হলেও দুবার বিশেষ ধরনের কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। এরপর লোমগুলো পরিষ্কার করা হয়। পরিষ্কার করা লোমকে চরকার সাহায্যে টেনে সুতা বানানো হয়। সেই সুতা দিয়ে হস্তচালিত তাঁতে বোনা হয় কম্বল। এই 70 বছর যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে আমি এই কাজ করি। 6 রকম 7 রকম কালার পাই আমি। এই কালারগুলোকে ওয়াশ করতে হয়। নদীতে ওয়াশ করার পর শুকার পরে তা মেশিনে ধোনাই করে বা হাতে ধোনাই করে এই চরখার সাহায্যে আমার সুতা বানাতে হয়। বানিয়ে আবার ওখানে বোনাতে হয়। বোনার পরে ফিনিশিং করে তখন আমি বাজারে ছেড়ে দিই। এক যুগ আগেও এই এলাকায় অন্তত 50টি পরিবার কম্বল তৈরির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সময় বদলের সঙ্গে মানুষ এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্রমেই হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই পেশা। সরকারের একটা সহযোগিতা যদি পাই তো আবার দেখা যাচ্ছে কি যে জিনিসটা আমাদের এলাকায় আবার হয়তো ভালোভাবে মানুষগুলো করতে পারবে। চরখা টরখা এগুলো বানাইতে হয়, অনেক কিছু পয়সা করি লাগে, এই জন্য এখন আমরা পারছি না। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স বলছে, নতুন উদ্যোক্তাদের সরকারি সহায়তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া গেলে ভেড়ার লোম ভিত্তিক এ ঐতিহ্যবাহী শিল্পের ব্যাপক প্রসার ঘটানো সম্ভব। অন্যদিকে এই শিল্পকে ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস বিসি কর্মকর্তার। তরুণ উদ্যোক্তা তৈরি করে ব্যাপক হারে আমরা এটা প্রচলন করতে পারি। সারা বাংলাদেশে ভেড়ার যেমন চাষাবাদের মাধ্যমে এবং ভেড়াকে লালন পালন করার জন্য যেমনই সরকারি উদ্যোগ হবে, বাংলাদেশ এবং চাঁপাইনবাবগঞ্জ সবাই আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব বলে আমি মনে করি। ওই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিসিক থেকে প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে ঋণ সহায়তা করতে পারি, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য আমাদের বিভিন্ন ধরনের মেলা, কোনো কনফারেন্স বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা এগুলোতে সে বিপণন করার সুবিধা পাবে। ভেড়ার লোম থেকে শুধু কম্বলই নয়, তৈরি হয় জায়নামাজ, মাফলার সহ বিভিন্ন উচ্চমানের শীতবস্ত্র। পণ্যের ধরন, নকশা এবং তৈরির সময়ের উপর নির্ভর করে এর দাম ভিন্নতা পায়। ময়লাও হবে না, রঙও ডিসকালার হবে না। এখন চাঁপাইনবাবগঞ্জ। অপর সৌন্দর্যের কাশ্মীর, যা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত, তা এখন বায়ু দূষণের কবলে। ডিসেম্বর মাস এলে কাশ্মীরের বাতাস ভারী হয়ে ওঠে, চোখ জ্বালা করে, নাক চুলকায়, শ্বাস নিতে কষ্ট হয়। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা হতাশ। যারা সৌন্দর্যের খোঁজে আসে তারা এখন দেখছে কুয়াশা আর দূষণের মিশাল। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য পোড়ানো, যানবাহনের ধোঁয়া, কাঠ ও কয়লা পোড়ানো থেকে সৃষ্টি হয় এমন দূষিত আবহাওয়া। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। কাশ্মীর পৃথিবীর স্বর্গ, যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়।
যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর জড়ো হয় হাজারো পর্যটক। সেই অপার সৌন্দর্যের কাশ্মীর এখন বায়ু দূষণের কবলে। বিশেষ করে ডিসেম্বর মাসে কাশ্মীরের বাতাস ভারী হয়ে ওঠে, চোখ জ্বালা, ত্বকে চুলকানি সহ শ্বাসকষ্ট হয় অনেকের। যেখানে পাখির কলতানে ঘুম ভাঙত, সেই উপত্যকায় এখন কাশির শব্দ, ধুলো আর ধোঁয়া। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা হতাশ। সৌন্দর্যের খোঁজে এসে দেখছেন ধোঁয়া আর দূষণের মিশেল। শীত এলেই কাশ্মীরে এমন আবহাওয়া পরিবর্তন। ঠান্ডা বাতাস নিচে আটকে চাদরের মতো করে ঢেকে দেয় গরম বাতাস। 2016 में आई थी, यहाँ पे बहुत सुंदर था, इतना पॉल्यूशन भी नहीं था। तो अभी ऐसा लग रहा है कि बहुत ज़्यादा पॉल्यूशन है और ऊपर से मतलब ऐसे स्मोगी है। ऐसा लग रहा है कि कश्मीर का सुंदर दिख ही नहीं रहा है। এছাড়া কাশ্মীরের প্রাকৃতিক ভূগঠনেও আছে বড় ভূমিকা। উপত্যকাটি চারদিক পাহাড়ে ঘেরা, বাতাস সহজে বের হতে পারে না। সব মিলিয়ে ধুলো, ধোঁয়া আর কুয়াশায় সৃষ্ট হয় এক ধোঁয়াশা, যা স্মগ নামেও পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন এ কোনো আকস্মিক ঘটনা নয়। গেল কয়েক বছর ধরেই ডিসেম্বর মাসে এমন পরিস্থিতি। বর্জ্য পোড়ানো, যানবাহনের ধোঁয়া, কাঠ ও কয়লা পোড়ানো এজন্য দায়ী। There is colder weather in Kashmir. So especially in winters what we see is the mixing height is very low. So the mixing height is a height at which the pollutants have space to mix basically. এদিকে ধুলো, ধোঁয়া আর কুয়াশায় মিশ্রিত আবহাওয়া উপত্যকার মানুষের উপর ফেলেছে গভীর প্রভাব। শীতের তীব্র ঠান্ডায় হাসপাতালে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বয়স্ক, শিশু আর হাঁপানি রোগীরা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন এখন ঘরের বাইরে বের হওয়া মানেই ঝুঁকি, বিশেষ করে বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীদের। চিকিৎসক, পরিবেশবিদ সহ স্থানীয় বাসিন্দা সবাই এখন চাইছে সচেতনতা, কঠোর নীতি আর দ্রুত পদক্ষেপ। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার সংঘাত উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় প্রশ্নবিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হওয়া যুদ্ধবিরতি চুক্তি। পান্না ত্রিভুজ নামের বিতর্কিত ভূখণ্ড নিয়ে 118 বছরের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে কোনো কিছুতেই দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ফেরানো সম্ভব না বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূমি নিয়ে ব্যাংকক, নমপেনের দীর্ঘস্থায়ী শত্রুতার স্থায়ী সমাধান সম্ভব কিনা তা নিয়েও সন্দেহ অনেকের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ৬৫ বছর বয়সী থাইল্যান্ডের নাগরিক সোপিকুনকেম কম্বোডিয়ার হামলায় নিচের একমাত্র বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় চোখে মুখে হতাশা, দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ২৬ অক্টোবর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ১.৫ মাস না যেতেই আবারও রক্তক্ষয়ী সংঘাতে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি আরও বহু বাসিন্দা। জীবন রক্ষায় বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক লাখ মানুষ। এই পরিস্থিতির জন্য ক্ষোভ ঝাড়ছেন কম্বোডিয়ার উপর। ครับอยากให้มันจบไปเลยถล่มมันให้เละไปเลยครับไอ้พวกเขมรนี่ไม่ต้องไปคบกับมันไว้ใจมันไม่ได้ดูที่เจรจาว่าน้ากับยายออกมาก่อนค่ะหนูกับแม่ก็อยู่เก็บของที่ร้าน সীমান্ত সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় ধুঁকছেন কম্বোডিয়ানরাও। আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়লেও থাইল্যান্ডের চেয়ে সংখ্যাটা অনেক কম। তবে শীত মৌসুমে ঘর ছাড়া হওয়ায় দুশ্চিন্তার পাল্লা ভারী হচ্ছে তাদের। সংঘাত উত্তেজনার জন্য পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে এখন বড় প্রশ্ন হলো, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিতে কি শত বছরের পুরনো সীমান্ত বিরোধ মীমাংসে কার্যকর কোনো শর্ত উল্লেখ ছিল? এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন, জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে কেবল উচ্চ শুল্কের হুমকিকেই কবচ হিসেবে ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯০৭ সাল থেকে দুই দেশের মধ্যকার বিতর্কিত সীমান্ত ইস্যুতে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় বেশি দিন স্থায়ী হল না যুদ্ধবিরতি। ব্যাংকক নমপেনের দীর্ঘস্থায়ী শত্রুতা নিরসনে
কারণে আদৌ স্থায়ী যুদ্ধবিরতি অর্জন সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছে। It is a ceasefire. It's not a peace deal. It doesn't address any of the underlying problems here. So by its very nature, it's going to be fragile. This also comes at a time of heightened nationalism in both countries. And so I think that encourages a cycle of escalation that's pretty hard to get out of. থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 800 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানকার পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। কারণ প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ অঞ্চলটি থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। নিজেদের উপনিবেশ থাকা অবস্থায় 1907 সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স, যেখানে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। তখনই প্রতিবাদও জানিয়েছিল থাইল্যান্ড। ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে 1953 সালের 9 নভেম্বর কম্বোডিয়া স্বাধীন হওয়ার পরও এলাকাটি নিজেদেরই দখলে রাখে নমপেন। ফলে ব্যাংককের সঙ্গে দ্বন্দ্ব রয়েই গেছে, যার কারণে বারবার হওয়া সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি হলেও স্থায়ী হয়নি কোনোটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল শিরোনামগুলো আরো আজ সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে পোস্টার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের স্থির নির্দেশ। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার পরপরই কার্যকর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। ব্রিফিংয়ে ডক্টর জাহিদ। দেশেই সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী মেডিকেল বোর্ড। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে নিম্নমুখী দেশের রপ্তানি বাজার। পিছিয়ে পড়ছে পোশাক খাত। পণ্য বৈচিত্র্য সহ নতুন বাজার খোঁজার তাগিদ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রে ছয়লাভ ব্রাহ্মণবাড়িয়া। আইন শৃঙ্খলার আশঙ্কাজনক অবনতিতে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এবং 17 ঘন্টায় উদ্ধার হয়নি রাজশাহীর পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু। শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।